আসসালামু আলাইকুম। স্মার্ট স্টাডিজ 360 অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা বিগত দুইটা ক্লাস করেছিলাম লেনদেনের উপরে। প্রথম ক্লাস আমরা করেছিলাম লেনদেন চিহ্নিতকরণ এবং দ্বিতীয় ক্লাস করেছিলাম আমরা ব্যাখ্যা শিখেছিলাম। সেই ধারাবাহিকতায় লেনদেনের আজকে তৃতীয় ক্লাস। আজকে আমরা দেখব হিসাব সমীকরণের উপরে প্রভাব। এটাকে টেবুলার ছকও বলে, বিবরণী ছকও বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের যে সমীকরণ ছিল এ সমান সমান এল প্লাস ও ই, এটা প্রমাণ করাটাই হচ্ছে টেবুলার ছক। গত ক্লাসে আমরা আধুনিক কারণের মধ্যে দেখেছিলাম কি কি কারণে আমাদের এ পরিবর্তন হয়, এল পরিবর্তন হয় ও ই পরিবর্তন হয়। আজকে আমরা সেটা টেবুলার ছকের মাধ্যমে উপস্থাপন করব। টেবুলার ছকে মধ্যে নিচে একটা ঘর তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। দেখো ঘরটা, যেমন তারিখ, উদ্বৃত্ত। এখানে আমাদের একটা সম্পদ দেওয়া আছে, সম্পদের মধ্যে নগদ এবং প্রাপ্য হিসাব। এখানে সম্পদ আমাদের পরিবর্তন হবে। সম্পদ আমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে, কি কি সম্পদ আমাদের প্রশ্ন থেকে আমরা বের করব ওইগুলোর ঘরই আমাদের আঁকতে হবে। যেমন তোমাদের এখানে সুবিধার জন্য গত ক্লাসে আমরা একটা কিছু সম্পদের নাম দিয়ে দিয়েছিলাম, দায়সমূহের নাম দিয়েছিলাম, আয়সমূহের নাম দিয়েছিলাম, ব্যয়সমূহের নাম দিয়েছিলাম। তাহলে আমাদের এখানে ছকের মধ্যে তারিখ, উদ্বৃত্ত, সম্পদ। সম্পদ মানে হচ্ছে এ, আমাদের এ সমান সমান এল প্লাস ও ই, এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান সমান হচ্ছে সম্পদ। তাহলে আমরা দেখি আমাদের এই প্রশ্নে আমাদের কি কি সম্পদের খুঁজে পাওয়া যায়। দেখি আমরা একটা সম্পদের লিস্ট তৈরি করি যে এখানে কি কি ঘর আমাদের আঁকতে হবে। যেমন এখানে প্রথম প্রশ্নে দেওয়া আছে 50,000 টাকা মূল্যে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এখান থেকে আমাদের কি কি হিসাব খাত পাচ্ছি? নাম্বার 1 আমাদের এখানে হচ্ছে নগদ, আর হচ্ছে মূলধন। 2 নম্বরে হচ্ছে এখানে আমাদের দুইটা হিসাব খাত পাইলাম আমরা, মূলধন। এখন আমরা জানুয়ারি 2 নম্বরে দেখি ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করার কারণে আমরা আগে বলেছিলাম পণ্য ক্রয় আমাদের একটা ব্যয়। তা আমাদের ব্যয় হলে আয় এবং ব্যয়ের জন্য কোনো ঘর বা ছক নিতে হবে না। আয় এবং ব্যয়গুলা মালিকানা সত্ত্বের যে ঘরটা আছে সেখানে যাবে। মালিকানা সত্ত্বের মধ্যে 4টা জিনিস যায়, একটা হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা হিসাব খাত মালিকানা সত্ত্বের ঘরের মধ্যেই থাকে। আয় এবং মূলধন এই দুটো যোগ হবে, উত্তোলন এবং খরচসমূহ বিয়োগ হবে। তাহলে এখানে যেহেতু পণ্য ক্রয় এটা আমার একটা ব্যয়, সুতরাং এটার জন্য আমাদের ঘরের প্রয়োজন নাই, এটা আমাদের মালিকানা সত্ত্বে চলে যাবে। আর যেহেতু ধারে করেছি, ধারে করার কারণে আমাদের একটা পাওনাদার আসবে, আমাদের একটা পাওনাদার বা প্রদেয় হিসাব আসবে। তারপরে দেখি আর কি ঘর প্রয়োজন হবে আমাদের। এখানে 4 নম্বরে আছে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, লেনদেন নয়। যেটা লেনদেন নয় এটা এ সমান সমান এল প্লাস ই সমীকরণে কোনো পরিবর্তন হবে না। সুতরাং এটা যেহেতু আমার কোনো কাজে লাগবে না, সেটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম। তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে এটা আমাদের কাজে লাগবে না। 5 তারিখে দেখি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন প্রদান, এখানে আমার নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং বিজ্ঞাপন একটা খরচ। তাহলে নগদ টাকা চলে যাচ্ছে, নগদের ঘর অলরেডি আমরা একটা পেয়েছি, এই জন্য আর নিতে হবে না। আর বিজ্ঞাপন এটা আমার একটা ব্যয়, ব্যয়টা আমাদের চলে যাবে মালিকানা সত্ত্বের ভিতরে। ব্যয়টা চলে যাবে কোথায়? মালিকানা সত্ত্বের ভিতরে। 6 তারিখে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। এটা জানি আমরা লেনদেন নয়, এটা কাজে লাগবে না, সুতরাং এটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম। 7 নম্বরে
ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক ৩,০০০ টাকা উত্তোলন, ৩,০০০ টাকা উত্তোলন করেছেন, তাহলে নগদ অর্থ হ্রাস পাবে। নগদের একটা ঘর দরকার, যেটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি। আর উত্তোলন আমরা বলেছি যে উত্তোলন কোথায় যায়, উত্তোলনও কিন্তু মালিকানা সত্ত্বের ঘরের মধ্যেই যাবে। উত্তোলনটা কোথায় যাবে, মালিকানা সত্ত্বের ঘরের মধ্যে যাবে। সুতরাং এখান থেকে আমরা নতুন কোনো ঘর পাচ্ছি না। তারপরে মালিকের ব্যক্তিগত অর্থ চুরি, লেনদেন নয়। যেহেতু এটা লেনদেন নয়, আমরা এটাকে একটা কালার দিয়ে দিই, এটা আমার কাজে লাগছে না আপাতত। জানুয়ারি 9 তারিখে বলছে চুক্তি সম্পাদন, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয় চুক্তি সম্পাদন, তাহলে এটাও লেনদেন নয়। এটা যেহেতু আমাদের লেনদেন নয়, সুতরাং এটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম, এটা আমাদের হিসাব সমীকরণে কাজে লাগবে না। 10 তারিখে 10,000 টাকা পণ্য হানিফ ট্রেডার্সের নিকট বিক্রয়, পণ্য বিক্রয়, এটা আমার একটা আয়। আয় কোথায় যায়, মালিকানা সত্ত্বে যায়। আর যেহেতু এটা ধারে হওয়ার কারণে আমার একটা দেনাদার বা প্রাপ্য হিসাব একটা ঘর প্রয়োজন। তাহলে আমাদের সম্পত্তি পাশে আমরা কয়টা ঘর পাচ্ছি, নগদ আর প্রাপ্য হিসাব, এই দুইটা হচ্ছে আমার সম্পদ। নগদ এবং প্রাপ্য হিসাব, এই দুইটা হচ্ছে আমার সম্পদ। নগদ এবং প্রাপ্য হিসাব, এই দুইটা হচ্ছে আমার সম্পদ। সেজন্য এখানে নগদ এবং প্রাপ্য হিসাব আমরা সম্পত্তির পাশে ঘর নিয়েছি। আর দায় পাশে প্রদেয় হিসাব আর মূলধন। প্রদেয় হিসাব একটাই দায়, দ্যাট মিন্স এখানে দায়টা হচ্ছে এল, পাওনাদার হচ্ছে এল, আর ওই হচ্ছে মূলধন। তাহলে আমরা এখানে দেখি এই যে দায় হচ্ছে আমার এল আর মালিকানা সত্ত্ব হচ্ছে ওই। তাইলে আমাদের এখানে আয় ব্যয় উত্তোলন আমাদের এই মালিকানা ঘরের ভিতরেই চলে যাবে। তাহলে আমরা এখন প্রশ্নটা পড়ি, প্রথমটা দেখি। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, তাহলে এখানে নগদ অর্থ বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা তারিখের ঘরে তারিখ লিখি, জানুয়ারি 01। আমাদের নগদ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। তাহলে নগদের ঘরে আমরা লিখব 50,000। আর আমাদের এটা যেহেতু মূলধন, এখানে একটা সমান সমানের ঘরে সমান সমান চিহ্ন আমরা দিয়ে দিই, আর মূলধনের ঘরে দিয়ে দিব আমরা 50,000। ব্যাখ্যায় আমরা লিখে দিতে পারি মূলধন আনয়ন। ঠিক আছে, এখন আমাদের পরবর্তী একটা হিসাব খাত শেষ করার পরে কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স টানতে হবে, অর্থাৎ পরবর্তী তারিখে যাওয়ার আগে আমাদের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের পরবর্তী তারিখে যাওয়ার আগে আমরা উদ্বৃত্ত যদি নির্ণয় করি, তাহলে এখানে 50,000ই থাকবে। আর এখানে সমান সমান পাওনাদার নাই, প্লাসের ঘরে প্লাস সাইন দিয়ে দিলাম 50,000। তাহলে এই তারিখের পরে উদ্বৃত্ত মানে 1 তারিখ শেষে আমরা দেখি আমাদের এ সমান সমান এল প্লাস ওই দুইটা সমান হয়েছে কিনা। দেখো সম্পদ সমান সমান সম্পদ 50,000 টাকা, একইভাবে টোটাল দায়ও আমাদের 50,000 টাকা। তাহলে আমাদের সমীকরণ এখানে প্রমাণিত। তারপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে আমাদের কি ছিল দেখি। 2 নম্বর প্রশ্নে ছিল একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। 2 নম্বরে ছিল ধারে অথবা বাকিতে 15,000 টাকার পণ্য ক্রয়, 15,000 টাকার পণ্য ক্রয় ধারে অথবা বাকিতে। তাহলে এখানে বাকিতে যেহেতু হয়েছে, আমার এখানে পাওনাদার বৃদ্ধি পাবে, তাহলে 15,000 টাকা পাওনাদার বৃদ্ধি পেল। আর এটা যেহেতু আমার একটা ব্যয় হয়েছে, পণ্য ক্রয় বলেছে, পণ্য ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানার সাথে কি হয়, হ্রাস হয়। তাহলে হ্রাস করলাম, মাইনাস করলাম, মাইনাস চিহ্ন দেওয়া যাবে অথবা ব্র্যাকেটও দেওয়া যাবে, মাইনাস চিহ্ন দেওয়া যাবে, ব্র্যাকেটও দেওয়া যাবে। তাহলে এখানে আমরা কারণটা কি লিখতে পারি, পণ্য ক্রয়। তাহলে এখন এই যে এখন এটা 2 তারিখ, 2 তারিখে আমরা 2 তারিখ শেষ, 2 তারিখে ট্রানজ্যাকশন বা লেনদেনটা বসানো সম্পন্ন করলাম। এখন 2 তারিখ লেনদেন বসানোর পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় করা। প্রথম কাজ হচ্ছে যেই তারিখের কাজটা করব ওই তারিখে লেনদেনটা বসানো, দ্বিতীয় কাজ হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় করা। তাহলে আমরা এখানে উদ্বৃত্ত নির্ণয় করি। উদ্বৃত্ত নির্ণয় করলে দেখো এখানে আমাদের নগদ ছিল 50,000, এটা কোনো পরিবর্তন হয়নি। এখানে সমান সমান এখানে চলে আসলো 15,000। আর এখানে 50,000 থেকে যদি আমি 15,000 বিয়োগ করি তাহলে আমার থাকে 35,000। সরি 35,000।
তাহলে দেখো এখন ব্যালেন্স মিলে কিনা, দেখো সম্পদ মানে সমান সমানের এই পাশে টোটাল আছে কত আমাদের 50,000, আর সমান সমানের এই পাশে আছে কত 35 যোগ 15, এইখানেও আমাদের আছে 50,000। দেন আমাদের 2 তারিখ শেষ। এখন আমরা চলে যাব 3 তারিখে। দেখি 3 তারিখে প্রশ্নটা কি ছিল আমাদের। 3 তারিখে বলেছিল একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করলাম। তাহলে পাওনাদারকে যদি আমরা পরিশোধ করি আমার নগদ অর্থ হ্রাস পাবে, তাই না? নগদ অর্থ হ্রাস পাবে। কত টাকা হ্রাস পাবে? কত টাকা পরিশোধ করেছি আমরা? 10,000 টাকা পরিশোধ করেছি। 10,000 টাকা পরিশোধ করলে 10,000 টাকা হ্রাস পাবে। তো মাইনাস করার সময় আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। 10,000 টাকা মাইনাস করে দিলাম, নগদ টাকা হ্রাস পাবে এবং পাওনাদার হ্রাস পাবে। এই যে পাওনাদারের ঘরে এখানে আমরা এটাকে 10,000 টাকা মাইনাস করে দেব। তো মাইনাস করে দিলাম। প্রথম আমি একটু আগেই বলেছিলাম যে প্রথম কাজ হচ্ছে তারিখের আমাদের লেনদেনটা বসাবো। যে লেনদেনটা বসাই দিলাম, দুইটা ঘরে বসলো। দেন আমরা করব কি, দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমরা একটা ব্যাখ্যা লিখে দিই কি করছি আমরা, পাওনাদারকে পরিশোধ করছি। সাধারণত ব্যাখ্যার মধ্যে আমরা যেটা মালিকানা সত্ত্বকে পরিবর্তন করে সেগুলোরই ব্যাখ্যা লিখি আমরা। যেগুলা মালিকানা সত্ত্বকে পরিবর্তন করে, মালিকানা সত্ত্বে প্রভাব বিস্তার করে, সেগুলো কি ব্যাখ্যা লেখার প্রয়োজন আছে, আদারওয়াইজ না দিলেও চলে। দেন আমাদের এখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্ত নির্ণয় করি। তাহলে দেখো এখানে আমাদের 50,000 থেকে 10,000 চলে গেলে 40,000 থাকবে। দেন সমান সমান, দেন 15 থেকে 10 গেলে 5,000 প্লাস সাইন এখানে 35,000। তাহলে দেখো তো এখন মিলেছে কিনা, এখানে 35 আর 5, তাহলে এই দুটো যোগ করলে কত 40 হয়, আর এখানে আছে 40। তারপর দুই পাশ সমান মিলে গেছে আমাদের। এখন আমরা দেখি, এরপরে দেখি যে 4 তারিখে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটা আমাদের প্রয়োজন নেই যেহেতু লেনদেন নয়, প্রভাব বিস্তার করবে না। 5 তারিখে দেখি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। 5 তারিখে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। তাহলে আমরা এখানে তারিখ লিখি, 5 তারিখ লিখব। 5 তারিখ বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন বাবদ কত প্রদান করেছি? 2,000 টাকা। তাহলে আমার নগদ অর্থ হ্রাস পাবে 2,000 টাকা। আর যেহেতু বিজ্ঞাপন আমার একটা ব্যয়, তাহলে ব্যয় হলে কি হয়? মালিকানা সত্ত্বে। যার ঘর নাই তার ঘর মালিকানা সত্ত্ব, যার ঘর নাই তার ঘর মালিকানা সত্ত্ব। 2,000 টাকা মাইনাস করে দিলাম। তাহলে এখানে আমরা এখানে একটা লিখি বিজ্ঞাপন খরচ। তাহলে এখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। উদ্বৃত্ত নির্ণয় করলে আমাদের কত থাকবে? 40 থেকে যখন আমরা 2 বিয়োগ করে দিব, 40 থেকে আমরা 2 বিয়োগ করে দিব, বিজ্ঞাপন বাবদ প্রদান, বিজ্ঞাপন বাবদ প্রদান 2,000 টাকা। তাহলে এখানে থাকে কত? 38,000 টাকা সমান সমান এখানে আছে 5,000 টাকা, আর দেন প্লাস এখানে আছে কত? 35 থেকে 2 গেলে 33,000 টাকা। ওকে, দেন আমরা পরের ইয়েতে চলে যাব। এখন আমাদের পাশে সমান হয়েছে কিনা আমরা দেখতে পারি। এখানে আমাদের সম্পদ পাশে 38,000 টাকা, আর এইখানে আছে 38,000 টাকা সমান আছে আমাদের। আচ্ছা, 5 তারিখ শেষ। এখন আমরা 6 তারিখে যাব। 6 তারিখে লেনদেন নয়, প্রয়োজন নেই। 7 তারিখে চলে যাই। জানুয়ারি 7 তারিখে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। 3,000 টাকা উত্তোলন করেছেন, তাহলে এখানে আমার 3,000 টাকা নগদ হ্রাস পাবে। 3,000 টাকা হ্রাস করে দিলাম। দেন মালিক যেহেতু উঠাইলো, সেখানে আমরা মূলধন থেকে হ্রাস পাবে, তাই না? আয়, ব্যয়, উত্তোলন, এই তিনটা মালিকানা তহবিলে যায়। তাহলে এখানে আমরা কি করলাম? উত্তোলন মাইনাস করে দিলাম। এখানে আমরা এখানে লিখতে পারি উত্তোলন। তাহলে এখন আমরা দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের আগের মতো, এটা আমাদের ডেটটা দিয়ে দিই। এটা ডেট কত ছিল, কত টাকা উত্তোলন করেছেন? 3,000 টাকা। 7 তারিখ ছিল, তাহলে আমরা 7 তারিখ এখানে বসিয়ে দিই।
7 তারিখ বসিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা দেখি এখন আমাদের উদ্বৃত্ত নির্ণয় করে ফেলবো। আমরা উদ্বৃত্ত নির্ণয় করে ফেলি। তাহলে 33 থেকে যদি 3 মাইনাস করি 35 সমান 5 প্লাস 33 থেকে 3 গেলে 30। দেখো 30 আর 5 35, 30 আর এখানে আছে 35। দেন আমাদের এটা মিলে গেল। তারপরে আমাদের কত তারিখ আছে? 7-এর পরে দেখি আমরা একটু। 7-এর পরে আমাদের 8 লেনদেন 9, 9 লেনদেন 9। 10 তারিখে বলছে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। ধারে বিক্রয়, তাহলে বিক্রয় তো আমার আয়, এটা মালিকানা সত্ত্বে যাবে। আর ধারে হইলে বিক্রয়ের সাথে দেনাদার, যেহেতু আমরা তার কাছে টাকা পাবো। কত টাকা একটু দেখি নেই। টাকা হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমার দেনাদার বৃদ্ধি পাবে, তাই না? 10,000 টাকা দেনাদার বৃদ্ধি পাবে। আর যেহেতু এটা আয় হয়েছে, সুতরাং মালিকানা সত্ত্ব বা তহবিল 10,000 টাকা বৃদ্ধি পাবে। ওকে, আর এখানে আমাদের তারিখ ছিল 10 তারিখের ঘরে আমরা একটা তারিখ দিয়ে দিই। আর এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিই, পণ্য বিক্রয়। ওকে, এখন আমরা একটা উদ্বৃত্ত নির্ণয় করে ফেলি। উদ্বৃত্ত, তাহলে এখানে 35 থাকবে, এখানে 10 চলে এলো, এখানে সমান, এখানে 5, এখানে প্লাস, এখানে 30 আর 10 40। তাহলে এখানে হচ্ছে কত? 40 আর 10 45, 35 আর 10 45। তাহলে আমাদের দুই পাশ মিলে গেছে। এখন আমাদের এটা মোট করে দিব আমরা। মোট করে দিব। তাহলে এখানে কত হইল আমাদের? 35। দেখো এখানে 35 আর 10, না 35 10, সরি, আচ্ছা যাক, এখানে 35 আর 10 এভাবেই করি আমরা 45। আর এখানে আমাদের 40 আর 5 45। তাহলে আমাদের এ সমান সমান এল প্লাস ওই প্রমাণিত। তাহলে আমরা এটাকে একটু সুন্দর করে দিই, এটাকে আমরা করে দিই, আর এটাকে আমরা মাঝখানে দিয়ে দিই, এটাকে বোল্ড করে দিই। ওকে, তাহলে আমাদের দেখো সম্পদ এবং দায় সমান সমান মালিকানা সত্ত্ব প্রমাণিত। তাহলে আমরা বুঝলাম যে নির্দিষ্ট তারিখ একটি লেনদেনে যখন আমরা বসাবো, তখন চেষ্টা করব প্রতিটা লেনদেনের শেষে আমরা একটু ব্যালেন্সটা চেক করার। তাহলে যদি না চেক করি, শেষে যাই অনেক সময় না মিললে আমাদের বারবার খুঁজতে হবে। বরং সাথে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে একটা তারিখের লেনদেনটা বসাবো, যেই ঘরে যাওয়া দরকার সেই ঘরে বসাবো। বসানোর পরে দ্বিতীয় তারিখে যাওয়ার আগে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্ত নির্ণয় করার পরে, যেমন 1 তারিখে এখানে বসাইলাম, 2 তারিখে যখন আমরা কাজ শুরু করব তার আগে উদ্বৃত্তটা করব, করার পরে 2 তারিখের লেনদেনটা বসাবো। একইভাবে 3 তারিখে যখন যাব, আগে উদ্বৃত্তটা নির্ণয় করব, তারপর 3 তারিখে লেনদেনটা বসাবো। যে তারিখে লেনদেনটা বসাবো সেই তারিখে বসানোর আগে আগের তারিখের উদ্বৃত্তটা নির্ণয় করে ফেলবো। তা আশা করছি ক্লাসটা তোমাদের বোধগম্য হয়েছে এবং তোমাদের উপকারে আসবে, এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের উপকৃত হওয়ার সুযোগ করে দাও। এবং তোমাদের ক্লাস যদি ভালো লাগে, সেই ক্ষেত্রে ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করো। তোমাদের লাইক এবং কমেন্টসই আমাদের নতুন ক্লাস তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায়। আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকো, এবং আমাদের নেক্সট ক্লাস, ইনশাল্লাহ নেক্সট ক্লাস হবে আমাদের এই লেনদেনের উপরই, যে আমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা একত্রিত করে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ।
আল্লাহ আজকের জন্য এই পর্যন্তই।